দেখো, আজকে এআইএফএফ এর একটা জেনারেল মিটিং ছিল। সেই মিটিং থেকে বেশ কিছু আউটকাম বেরিয়েছে। এআইএফএফ সরকারিভাবে তারা জানিয়ে দিয়েছে আজকের সিদ্ধান্ত কী কী নেওয়া হয়েছে, প্রপোজাল কী কী এসেছে, আগামী দিনে সেই প্রপোজাল থেকে আরও কিছু সিদ্ধান্ত সামনের দিকে আসতে পারে। অনেক কিছু বিষয় সামনে এসেছে, সবকটাই যে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের জন্য তা কিন্তু নয়, কিন্তু কিছু বিষয় রয়েছে সেইগুলো আমাদের জানা দরকার রয়েছে, এবং সেইগুলো ইন নিয়ার ফিউচার কোথাও তার ইম্প্যাক্ট পড়বে কি না, তার কোনো এফেক্টিভনেস আসবে কি না, সেটা নিয়ে এখন থেকে কথা শুরু হওয়া দরকার রয়েছে। দেখো, প্রথম যেটা সবথেকে মেজর ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এই নামটা পরিবর্তন হয়ে ফুটবল ফেডারেশন অফ ভারত এই নামটা প্রপোজাল দেওয়া হয়েছে। এটা স্পোর্টস মিনিস্ট্রির কাছে পাঠানো হয়েছে এবং সেখান থেকে অ্যাপ্রুভ্যালের শুধুমাত্র অপেক্ষা। এবার এখানে অনেকেই বলতে পারে যে এই নাম পরিবর্তনের কি দরকার ছিল, নাম পরিবর্তনের সাথে ফুটবলের সম্পর্ক কি রয়েছে, প্রশ্ন উঠতেই পারে। দেখো, ভারত এবং ইন্ডিয়া এই দুটো নামটার সাথে আমরা ছোটোর থেকে পরিচিত। সো তুমি যে নামেই ডাকো না কেন, সেটা আমার দেশ, সেখানে আমরা জন্মেছি, সেই দেশকে আমরা ভালোবাসি, সেই দেশের জন্যই আমাদের সমস্ত কিছু। এবার এতদিন ধরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রথম থেকেই ছিল, সেই নামটা চেঞ্জ করা হচ্ছে, তার সাথে ফুটবলের সিরিয়াসলি কোনো রকম সম্পর্ক নেই। যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ক্ষমতায় থাকেন তাদের পছন্দ মতো অনেক সময় নামটা পরিবর্তন হয়, কিন্তু আসলে যে জিনিসটার কথা আমরা অন্তত পক্ষে অলওয়েজ বলি যে আমাদের ফুটবলের চরিত্রের পরিবর্তন রয়েছে, নাম পরিবর্তনে আমাদের কিছু লাভ নেই। ইন নিয়ার ফিউচার আমরা কোথায় ঠিক যেতে চাইছি, আমাদের ফুটবলের ডেভেলপমেন্ট কোথায় যেতে চাইছে, এবং আমাদের ফুটবলের ডেভেলপমেন্টের পর আমরা ওয়ার্ল্ড কাপে আদৌ যেতে পারবো কি না, নাকি আমরা রাত জেগে শুধুমাত্র ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, জার্মানি তাদের খেলা দেখব, সেটা নিয়েই আমাদের দীর্ঘদিনের কথা, দীর্ঘদিনের আমাদের মূল লড়াইটা জারি রয়েছে। এবার কেউ যদি এই নাম পরিবর্তনের মধ্যে দিয়ে পুরো বিষয়টাকে গুলিয়ে দিতে বা ভুলিয়ে দিতে চায়, তাহলে সেটা তাদের ধারণা হতে পারে, কিন্তু যারা একদমই কোর ইন্ডিয়ান ফুটবল ফ্যান, যারা ভারতীয় ফুটবলকে ভালোবাসে, তাদের কাছে ইন্ডিয়া নাম থাকলো না ভারত নাম থাকলো ডাজন্ট ম্যাটার। আবারও বলছি, দুটোই কিন্তু আমাদের দেশের নাম, দুটোর সাথে আমরা ছোটোর থেকে পরিচিত, দুটোর সাথে আমরা ওয়েল কানেক্টেড, আমাদের প্রবলেম নেই। আমাদের আসল বক্তব্য হচ্ছে যে আমরা অ্যাজ আ ফুটবল নেশন আমাদের ভিশন কি রয়েছে, সেই ভিশন থাকলেও আমরা কি সেই ভিশন অনুযায়ী এগোতে পারছি, এবং ইন নিয়ার ফিউচার আমরা কতটা আমাদের ফুটবলের এফেক্টিভনেস দেখতে পারি, সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা চাই, সেগুলো আমাদের কাছে নেই। 2 নম্বর যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এআইএফএফ এর যে নতুন কনস্টিটিউশন, সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, অ্যান্ড দ্যাটস গুড। নতুন যে স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট বা স্পোর্টস বিল রয়েছে আমাদের দেশের, সেই মোতাবেক কিন্তু কনস্টিটিউশন তৈরি হচ্ছিল। সেই ড্রাফট কনস্টিটিউশন ফিফা এবং এএফসির কাছে গেছিল, সেখান থেকে পুরোটা ক্লিয়ার হয়ে আসার পর আজকে অফিসিয়ালি কিন্তু এআইএফএফ এটাকে অ্যাপ্রুভ করেছে, এবং সেটা আবারও স্পোর্টস মিনিস্ট্রির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন যে স্টেট যারা মেম্বার্স রয়েছে, যাদের কমিটিজ রয়েছে, সেখানে ইলেকশনের জন্য বিভিন্ন ইলেকশন প্যানেল করা হয়েছে, এবং সেই ইলেকশন প্যানেলের মধ্যে ফরমার চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা রয়েছেন, ফরমার দিল্লি ডিজিপি মিস্টার বিবেক গোগিয়ার রয়েছেন, এবং ফরমার সিবিআই অফিসার সুরিন্দর সিং গুরম রয়েছেন। তারা পুরো ব্যাপারটাকে লুক আফটার করবেন, তারাই পুরো পরিচালনা করবেন, যাতে সমস্ত মেম্বার অ্যাসোসিয়েশন যেখানে যেখানে ইলেকশনের প্রবলেম রয়েছে বা হয়নি, সেখানে যাতে ইলেকশনটা প্রপারলি হয়। এরপরে যে জিনিসটা হয়েছে যেটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইএসএল 2026-27, তার ডেট কিন্তু অ্যানাউন্স হয়েছে। 4th সেপ্টেম্বর থেকে আমাদের আইএসএল শুরু হচ্ছে, এবং অ্যানুয়াল ফুটবল ক্যালেন্ডার সেটাও কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। অ্যানুয়াল ফুটবল ক্যালেন্ডার আমরা আগে থেকেই জানি যে সেপ্টেম্বর থেকে ওই এপ্রিল অবধি আইএসএল চলবে, এপ্রিল থেকে মে অবধি ফেডারেশন কাপ বা সুপার কাপ যেটাই হোক না কেন সেটা চলবে। এটা হচ্ছে এআইএফএফ এর দুটো মূল কম্পিটিশন আমাদের টপ টিয়ার লিগে। এবার এখানে যেহেতু আমাদের ফুটবল ফেডারেশনের নামটাও পরিবর্তন হচ্ছে, ফুটবল ফেডারেশন অফ ভারত হচ্ছে, হয়তো ইন নিয়ার ফিউচার আমরা দেখতে পারি যে আমাদের ইন্ডিয়ান সুপার লিগের নামটা ভারতীয় সুপার লিগ বা ভারত সুপার লিগ হয়ে গেল, ইন্ডিয়ান ফুটবল লিগের নামটা ভারত ফুটবল লিগ হয়ে গেল, এবং আই লিগ যা রয়েছে বা ইন্ডিয়ান ওমেন্স লিগ যা রয়েছে সেটাও অবশ্যই তার ইন্ডিয়ার নামটা পরিবর্তন হয়ে সেখানে সব জায়গাতে ভারত ঢুকে গেল। নাথিং রং অ্যাবাউট দ্যাট। এবং আমি আবারও বলছি, নামে কিছু আসেই যায় না, যেটা শেক্সপিয়ারও বলে গেছিলেন, যে আসল ব্যাপারটা হচ্ছে যে যাকে যে নামে ডাকছি তার থেকে আমরা সেই জিনিসটা পাচ্ছি কিনা। শুধু যদি নাম পরিবর্তন হয়, যদি কাজের পরিবর্তন না হয়, তাহলে তো প্রশ্ন আবার উঠবে এবং প্রশ্ন উঠতেই থাকবে।
এরপরে যে দুটো অন্যতম বড় ঘটনা রয়েছে, যেগুলো নিয়ে বললাম যে কোথাও আমাদের সিরিয়াস হওয়া দরকার রয়েছে বা আমরা কোথাও মনে করতে পারি যে ইন্ডিয়ান ফুটবলে একটা ইম্প্যাক্ট পড়তে পারে, তার মধ্যে একটা হচ্ছে ফরেন প্লেয়ার এবং ওসিআই প্লেয়ার ইনক্লুশনের একটা নতুন রুল, সেটাকে কিন্তু প্রপোজাল হিসাবে নিয়ে আসা হয়েছে। ফুললি যে অ্যাপ্রুভ হয়েছে তা নয়, প্রপোজাল হিসাবে নিয়ে আসা হয়েছে। এতদিন কী ছিল আমাদের আইএসএল এর রুল, যে 4জন ফরেন প্লেয়ার মাঠের মধ্যে থাকতে পারবে, 4জন ফরেন প্লেয়ার প্লেইং 11-এর মধ্যে থাকতে পারবে। এখন যেটা প্রপোজাল নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে 3জন ফরেন প্লেয়ারের সাথে একজন ওসিআই প্লেয়ার, তাকেও কিন্তু প্রত্যেকটা আইএসএল ক্লাব মাঠের মধ্যে রাখতে পারবে, এই কোটা তারা ইউজ করতে পারবে। কিন্তু এখানে এটা ক্লিয়ার হচ্ছে না বা এখনও অবধি কোথা থেকেও ক্ল্যারিফিকেশন আসেনি যে যদি কোনো টিম ওসিআই কোনো প্লেয়ারকে সিগনেচার না করাতে পারে বা না করাতে চাই, হোয়াট এভার দেয়ার চয়েসেস, তাহলে তাদের ক্ষেত্রে ফরেন প্লেয়ারের লিমিটেশনস কী থাকছে, সেটা কি 3জন ফরেনারে এসে নেমে যাচ্ছে, নাকি তারা যেরকম 4জন নর্মাল ফরেনার ইউজ করতে পারছিল সেই নিয়মটা থাকছে, এটা কিন্তু ক্লিয়ার নয়। তো এটা ইন নিয়ার ফিউচার হয়তো একটা ইম্প্যাক্ট পড়তে পারে, কারণ কী ধরনের ওসিআই প্লেয়াররা আসছে, কীরকম মানের আসছে, দ্যাট ডিপেন্ডস। এবং তারা এসে কতটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের বেটার করতে পারবে সেটাও একটা বড় ফ্যাক্টর, কারণ সবাই রায়ান উইলিয়ামস হতে পারবে না, সেটা সম্ভবও নয়। আর ইয়ান ধান্দা বা ডিলান মার্কান্ডে ডেফিনেটলি তারা যে জায়গাতে আপাতত রয়েছে সেখান থেকে তারা আইএসএলে অবশ্যই আসবে না, এবং যারা আসবে তাদেরকে নিয়ে কতটা আমরা আশাবাদী থাকতে পারবো, দেয়ার উইল বি আ বিগ কোশ্চেন। এটা হচ্ছে ব্যাপার। আরেকটা বড় ঘটনা সেটা হচ্ছে যে ফুল 90 মিনিটসে প্রফেশনাল সমস্ত টুর্নামেন্টে একজন ইন্ডিয়ান স্ট্রাইকার তাকে কিন্তু ফিল্ডে রাখতে হবে। এরকম না তাকে স্টার্টিংয়ে মানে শুধুমাত্র স্কোয়াডে রাখলেই হবে বা একটা সার্টেন টাইম গেম টাইম দিলে হবে। পুরো 90 মিনিট জুড়ে কিন্তু একজন ইন্ডিয়ান স্ট্রাইকার তাকে মাঠের মধ্যে খেলাতে হবে। এটা একটা বড় ইম্প্যাক্ট আসতে চলেছে, কারণ আমরা জানি যে ওভারঅল সমস্ত আইএসএল টিমেই কিন্তু বিদেশি সেন্টার ফরওয়ার্ডরা দে আর দ্য মেন পয়েন্ট অফ অ্যাট্রাকশনস। সেখানে যদি এইটাকে কোথাও একদমই বাধ্যতামূলক করে দেওয়া হয় যে একদমই নাম্বার 9 পজিশনের একজন প্লেয়ার, সেন্টার ফরওয়ার্ড একজন, তাকে খেলাতেই হবে, 90 মিনিট তাকে মাঠে রাখতেই হবে, তার থেকে কোনো আউটকাম আসুক চাই না আসুক, সেটা কতটা সময় অবধি একজন কোচকে হেল্প করবে তার স্ট্র্যাটেজি ডেভেলপ করতে, বা একটা টিমের ফ্যান্সকেও কতটা হ্যাপি করতে পারবে, দেয়ার উইল বি আ কোশ্চেন। কিন্তু এটার একটা ভালো দিকও রয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে বহু স্ট্রাইকারই রয়েছে, এর আগে আমরা দেখেছি, যাদের মধ্যে পোটেন্সিয়াল ছিল কিন্তু তারা সেই সুযোগটা পায়নি, রেগুলার বেসিসে তারা সেই গেম টাইমটা পায়নি। তারা কিন্তু এবার প্লেইং 11-এর মধ্যে বা স্টার্টিং 11-এর মধ্যে তারা কিন্তু আসবে, এবং সেটা ডেফিনেটলি কোথাও আমাদের ইন্ডিয়ান ফুটবলের যে স্ট্রাইকিংয়ের একটা বিরাট বড় ল্যাকিং রয়েছে সেটাকে কোথাও ভরপাই করতে পারে। এর বাইরে দেখো অনেক বিষয় রয়েছে, এগুলো খুব একটা আমার মনে হয় না যে আমাদের ডেলি ফুটবল লাইফের সাথে কোথাও আসছে বলে। এই 3টে ম্যাটার কিন্তু আসছে এবং সেগুলো নিয়ে কথা বললাম, নিজের ওপিনিয়ন শেয়ার করলাম। এবার তোমরা তোমাদের ওপিনিয়ন শেয়ার করতে থাকো। বিশেষ করে আমাদের এআইএফএফ তারা তাদের নাম পরিবর্তন করছে, তার পাশাপাশি ওসিআই প্লেয়ার, ফরেন প্লেয়ারের যে রুল, এবং অবশ্যই ইন্ডিয়ান স্ট্রাইকার, এই 3টে ম্যাটার নিয়ে তোমাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে থাকো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলটা নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যেও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।